Welcome to Sunrise Presents the #1 Season 8, co-powered by Dabur Red Paste, Savlon, Berger Easy Clean Fresh এবং Kia Set Aromatherapy. Cosmetic partner iTakes Dazzler. Jewelry partner HK Datta Jewelers. Special partner Cucina Small Appliances এবং Darshan Super 3 আগরবাতি। অফিস ফাইল খুন্তি করাই, ঘরে বাইরে চলছে লড়াই, আধার থেকে আলোয় ফেরা, দিদিরা আজ সবার সেরা। এইরকমই চারজন দিদি আসছেন আজকে আমার মঞ্চে দিদি #1 খেলতে। সবাই উপস্থিত, আমার সকলের সাথে এখন পরিচয় করবো। প্রথমে আছে নিবেদিতা রায়। নমস্কার দিদি, আমি হাওড়া থেকে আসছি। আমার ছোটবেলা থেকে বড় হওয়া অবধি এখন জীবন অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই সংগ্রামকে আমি কিভাবে হাসি মুখে জয় করার চেষ্টা করছি সেই গল্প নিয়েই আপনার কাছে এসেছি। ওকে, সব গল্প শুনবো। এরপর আছে অনামিকা মাই। নমস্কার দিদি, আমি পশ্চিম মেদিনীপুরের বেলনা থেকে এসেছি। আমি স্টাফ নার্স হিসেবে কাজ করছি এখন। যেদিন থেকে আমি কাজে জয়েন করেছি জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে চ্যালেঞ্জিং ছিল এবং সেগুলোকে আমি পজিটিভভাবে নিয়েছি। তার গল্পই তোমার সঙ্গে করতে এসেছি। শুনবো তোমার সব গল্প। স্নিগ্ধতা ঘোষ। নমস্কার দিদি, আমি বেলঘরিয়া থেকে আসছি। আমার এখন 26 বছর বয়স। 26 বছর বয়সেই আমার জীবন পুরো একদম স্পেশাল 26। সেই গল্পই আমি আজকে তোমার সাথে করতে এসেছি। ওকে। জ্যোতিকা জানা। নমস্কার দিদি, আমি কাঁথি থেকে এসেছি। জীবনের প্রতিকূলতাকে জয় করে কিভাবে এগিয়ে চলেছি তারই গল্প তোমার সাথে করতে এসেছি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি মেভা জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার জয়েন্ট। নিবেদিতা, জীবনে অনেক সংগ্রাম করে গেছো। হ্যাঁ, 35 বছরের জীবন সংগ্রামপূর্ণ। 19 বছর থেকে সেটা শুরু হয়েছে। কারণ কি? আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বাবা ভীষণ কনজারভেটিভ, মা অসুস্থ হয়ে যাওয়ায় তারপর আমরা নানান রকমের প্রতিকূলতা শুরু হয় জীবনে। আমার বাবা 19 বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে দেন। বিয়ে হওয়ার পর আমার শ্বশুরবাড়ি খুবই সাপোর্টিভ ছিল, তো সেখানে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। 2 বছর পর মাও হই। বাচ্চা যখন বড় হচ্ছে আমার অন্যান্য মায়ের মতো আর কি আমি জীবনে স্বপ্ন গড়তে গড়তে 1.5 বছর যায় আমার। 1.5 বছর পর আমার বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে যায়। বড় একজন ডাক্তারের কাছে যাই, জানতে পারি আমার ছেলে অটিস্টিক। সেখান থেকে আমার জীবনের সংগ্রাম শুরু। তখন আমার বয়স 23 বছর। আস্তে আস্তে নানান রকমের ওদের থেরাপিস্ট থাকে, সাপোর্টিভ থেরাপিস্ট, ডাক্তার যা যা বলেন যেরমভাবে বলেছে আমরা সেরমভাবে এগোই। তো আমি থাকি হাওড়ায়। আমার হাওড়ায় তো এরকম কোনো ব্যবস্থা নেই, আমাকে আসতে হতো কলকাতায়। তো মেট্রোয় আমাকে একদিন আমার ছেলেকে, তখন আমার ছেলের বয়স 3.5 বছর, আমার ছেলেকে একজন মহিলা তার পাশ থেকে তুলে দেয় যে পাগল, একে বসতে দেওয়া যাবে না, যদি আমাকে কামড়ে দেয় বা আঁচড়ে দেয়। সেদিন আমি বাড়ি গিয়ে প্রথম প্রচুর কেঁদেছিলাম। আমার সাথেই বা কেন এরকম হলো। এরকমভাবে দিনের পর দিন একটা একটা করে এক্সপিরিয়েন্স, এরকম অনেক দিন যাওয়ার পর আমি একটা স্কুলে ভর্তি করি। এখন বলে ইন্টিগ্রেটেড স্কুল, যেটা নর্মাল এবং স্পেশাল বাচ্চাদের নিয়ে একসাথে যে স্কুল হয়। সরকার নিয়ম করেছে যে স্পেশাল বাচ্চারাও নর্মাল স্কুলে পড়বে, একদমই তাই। বাট সেখানেও ওদের নানানভাবে নির্যাতিত হয় এবং আমাদেরকে নানান কথা শুনতে হয়। তো আমরা জেনারেলি ইন্টিগ্রেটেড স্কুলেই দিয়েছি। আরও অন্য কিছুর মধ্যে ইনভলভ করতে চেয়েছিলাম। আমার ছেলেকে স্পোর্টসে দিয়েছি। আমি কলকাতাতেই নিয়ে আসতাম ওকে স্পোর্টস খেলা। স্পেশাল অলিম্পিকের যে স্টেট লেভেলের যে খেলা হয় তাতেও গোল্ড মেডেলিস্ট। ভেরি গুড। তো হ্যাঁ, সেখান থেকে আমার মাথায় জাগে যে হাওড়া এরকম কোনো ব্যবস্থা নেই, তো কেননা হাওড়া এরকম একটা ব্যবস্থা করা যায়। তো আমি স্যারকে রিকোয়েস্ট করি। স্যার বলেছিলেন ঠিক আছে, যদি একটা মাঠ এবং 7-8 জন বাচ্চা হয় তাহলে আমরা শেখাবো, খেলাবো। তো আমরা সেখান থেকে 5 জন মা থেকে 7 জন মা জোগাড় করি এবং অতি কষ্টে একটি মাঠও জোগাড় করি। সেই মাঠে আমাদের এখন খেলা হয়। 5 জন থেকে এখন আমাদের 50 জন বাচ্চা আছে এবং আমার সবাই স্পেশাল চাইল্ড। এবং আমার স্কুলের নাম হচ্ছে প্রচেষ্টা গেম স্কুল। সেখানে কি কি শেখানো হয় নিবেদিতা? সেখানে সব স্পেশাল গেমই আছে, যেমন রান আছে, থ্রোয়িং দ্য বল, ক্যাচিং দ্য বল। স্পেশাল চাইল্ডদের নিডের যে অলিম্পিক বেসে যে খেলা হয়
সেই খেলা হয়। তো এমনি পড়াশোনাটা কি নর্মাল ক্লাসেই পড়ছে যেরকম বাচ্চারা পড়ে? স্পেশাল চাইল্ড বেসিসই ওর পড়া হয়, ক্লাস 1-এ উঠেছে ও এখন। আচ্ছা, এখন কত বয়স? ওর এখন 13 বছর বয়স। ওকে। NIOS এর আন্ডারে ওদের এডুকেশন চলছে। আদারওয়াইজ রেসিপ্রোকেশন, কথাবার্তা শোনা বলা এগুলো বলতে পারে সব? না, ও নন ভার্বাল। আচ্ছা, কিন্তু এমনি বোঝে সব কথা? সব বোঝে, সব ইশারায় দেখিয়ে দেয়। কিছুটা কমিউনিকেট করার চেষ্টা করে, যখন ওর পছন্দের জিনিস হয় সেটা ইশারায় ও বলে দেয়। তোমরা বুঝতে পারো হ্যাঁ। খুব ভালো করে। আর ছেলেকে এনেছো? হ্যাঁ। হাতে মোবাইল তো ওইটা টনটনে জানাচ্ছে যে ওখানে কি হচ্ছে। কম্পিউটারও নিজের দিদি চালিয়ে নেয়। নাম কি? সোহম রায়। সোহম। নেবেই তো। পরবর্তীকালে কি ভাবো? পরবর্তীকালে ভেবেছি আমরা যেরকম অনেকটা বড় জীবন। হ্যাঁ, স্পোর্টস গেম যেমন একটা স্কুল চালু করতে পেরেছি, তো আমরা প্যারেন্টসরাও সেটাই আলোচনা করি যে আমরা এরকম একটা সংস্থা তৈরি করব যেখানে আমরা সব স্পেশাল চাইল্ডরাই থাকবে, একটা হোস্টেল টাইপ বা একটা আশ্রম টাইপ, যেখানে আমরা সবাই একসাথে থাকবো। কেননা ইন ফিউচার আমরা কি হব, কত দূর মানে নিয়ে যেতে পারবো, সেটা একটা বড় জিনিস। বয়সও বাড়ছে। এখনই বলছো এই কথাটা? হ্যাঁ, তাহলে যখন বয়স বাড়বে তখন কি বলবে? লাইফ অর্ধেক চলে গেছে, এটা ভাববেই না। না না, কারণ ভাবি না। তোমরা এত একটা নোবেল কজ নিয়ে এগিয়ে যাচ্ছ। আমি এখন ওটাকেই এম করেছি যে এটাই আমার টার্গেট এবং এখানেই আমাকে সাকসেসফুল হতে হবে। বটেই। এবং আমি একদম। চাই যে আমার মতো যারা সমস্ত স্পেশাল বাচ্চার মায়েরা আছে তারাও যেন এগিয়ে আসে। লাইফ হ্যাজ টু গো অন, এবং সেটা খুব হাসির মুখে যেতে হবে। অনেক কিছু শিখেছি এবং নিজেকে ওটাই ভেবেছি যে থামিয়ে কেন রাখবো। নিশ্চয়ই। তোমার স্কুলের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল থ্যাংক নিবেদিতা। ইউ দিদি। তোমার ছেলের জন্যও রইলো। হ্যাঁ, তাই বলুন, যেন ওকে এগিয়ে নিয়ে যেতে একদম, পারি। একদম। এবং যে বাচ্চারা রয়েছে আমার প্রচেষ্টা গেম স্কুলে, তা ওরাও যেন এগোক। আমার অনেক শুভেচ্ছা নিবেদিতা। অনেক ধন্যবাদ দিদি, আপনিও খুব ভালো থাকবেন। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আছে। দেখো, এখানে অনেকগুলো লাউ আছে। লাউগুলো কিন্তু মধ্যখান থেকে কাটা রয়েছে। 5খানা বল লোকানো আছে এই লাউগুলোর মধ্যে। একটা একটা করে বল খুঁজে বার করবে এবং এই গ্লাস বোলটার মধ্যে এনে রাখবে। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে নিবেদিতা। Start, go. এগুলো ফুলছে, সেগুলো সরিয়ে দাও মাথা থেকে। ভেরি গুড, কমান। আরো 3টে। নিবেদিতা চাই 48 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Dabur Red Paste, Savlon, Bergert Easy Clean Fresh এবং Kia Set Aromatherapy. Cosmetic partner iTex Dazzler. Jewelry partner HK Dotto Jewelers. Special partner Cucina Small Appliances এবং Darshan Super 3 আগরবাতি। স্নিগ্ধতা, স্পেশাল 26-এর গল্পটা একটু শুনি। আমি যখন খুব ছোট, আমার 3 বছর বয়স, যতটুকুনি বুঝেছিলাম বা যতটুকুনি ভাষা আমি মনে ছিল, বাবা আমার মাকে ছেড়ে চলে যায় আমার যখন 3 বছর বয়স। আমার মা তখন অগত্যা আমাকে নিয়ে কিছুদিনের জন্য আমার মামার বাড়িতে চলে আসতে হয় আমার মাকে। আমার বাড়িতে থাকতাম আমি, আমার মা, বাবা, আমার দাদু ঠাকুমা। আমার দাদু আমাকে অসম্ভব ভালোবাসতেন, মানে নাতনি বলতে তিনি একদম অজ্ঞান ছিলেন এরকম বলা যায়। আমি মামার বাড়িতে চলে আসার পরে আমার দাদু তখন বলল যে না, আমি তো নাতনিকে ছাড়া থাকতে পারবো না, ওকে নিয়ে আসতে হবে আমার কাছে। কিন্তু মা আর বাবা তো এক জায়গায় থাকবে না একসাথে এক বাড়িতে। তো তখন আমার ঠাকুমা আমার মায়ের ফরে স্ট্যান্ড নিয়েছিলেন, মানে মায়ের হয়ে আমার হয়ে বলে তখন বলেছিলেন আমার বাবাকে যে তোমার ভুল, তুমি চলে যাও বাড়ি থেকে, ওরা আমাদের কাছে থাকবে। তো আমি আর মা আমার বাবার বাড়িতেই থাকি। আমার বাবাকে ছাড়া আমার মা কাটিয়েছে, যতদিন কাটিয়েছে ওই বাড়িতে। তো তখন একটা বাচ্চা ছোট থেকে মানুষ করা, বড় করা খুব মানে সহজ ব্যাপার নয়। এক্সপেন্সেস থাকে, বাচ্চাদের খরচা খরচ থাকে। তো সেগুলো তখন আমার মায়ের ঘাড়ে পুরো একা এসে পড়ে গেল। আমার মাকে তখন একটা প্রাইভেট জায়গায়, অফিস একটা জায়গায় উনি ঢুকলেন কাজ করতে। তো
তো সেরমভাবে বহু বছর কেটেছে আমার সাথে আমার বাবার কোনো রকমের মানে অত ছোটোবেলা দেখেছি আমার বাবার মুখটা কেমন আমার তাও মনে নেই। তো দিদি আমি তারপরে স্কুল শেষ করে কলেজে ভর্তি হই, কলেজের পরে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করি। তো 23 বছর বয়স তখন আমার লাইফটা গতানুগতিকভাবে চলছে। তো সেই সময় একদিন ইউনিভার্সিটি থেকে ফিরে বিনা মেঘে বজ্রপাত যাকে বলে, বাড়িতে ফিরে আমার দাদু ঠাকুমা আমাকে বলছে তোমাদের বাড়ি থেকে এখন বেরিয়ে যেতে হবে, তোমার বাবা এসে এই বাড়িতে থাকবে। 23 বছর বয়সে বাবার খোঁজ পেলাম আমি, খোঁজ পেলামই এইরকম ভাবে যে সে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। দাদু তোমাকে খুব ভালোবাসতো? আমাকে খুব ভালোবাসতো, মানে এটা আমার কাছে না ভীষণ মানে হঠাৎ করে চেঞ্জ কেন? হ্যাঁ অবাক একটা ঘটনা যে একটা মানুষ সকালেও যে আমাকে এত ভালোবাসতো, বিকেলে সে কি শুনলো, কি এমন পরিস্থিতির সম্মুখীন হলো যে বিকেলে সে আমাকে এই কথাটা বলতে পারে যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার মাকে নিয়ে। তো দিদি আমার বাবা কি করেছিল, আমার বাবা চলে গেছিলেন নিজে, আমার মাকে কোনোদিনও ডিভোর্স দেওয়ার কথা বলেননি। সেই অধিকারেই কিন্তু আমার মা আমার বাড়িতে রয়েছিলেন, বাবার বাড়িতে। উনি কবে এই জিনিসটা করেছিলেন আমরা জানি না, আমার মায়ের সই নকল করে একটা ডিভোর্স পেপার বানিয়েছিলেন, জাল যে ডিভোর্স পেপারটা বলে, ফেক ডিভোর্স পেপার একটা বানিয়েছিলেন, বানিয়ে সেটা এসে আমার বাড়ির সবাইকে দেখিয়ে বলেছিলেন যে বেরিয়ে যেতে হবে। তো তখন আমাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। তো তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, তখন বেরিয়ে আমি মামার বাড়িতে যাই। এবার মামার বাড়িতে আমার মামা একা থাকেন, তিনিও তো বুঝলেন আমাদের ব্যাপারটা যে কোন জায়গার ওপর দিয়ে আমরা যাচ্ছি, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো মামা আর আমার মাকে সাথে পেয়েছিলাম বলেই মানে আমি সেই পরিস্থিতিটা ওভারকাম করতে পেরেছি, কাটিয়ে উঠেছি সেই পরিস্থিতিটা। ওই বাড়িতে যাওয়ার পর তো আমার দাদু ঠাকুমা বাড়ির লোক কেউ কোনো রকম যোগাযোগ রাখেনি, মানে আমি যে বাড়ি থেকে বেরিয়ে একজনের সাথে পরিচয় হয়, পারিবারিক কারণে বা আমার মানসিক কারণে হোক, আমার সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি ছিল এবং ওই দিক থেকেও কোনো আপত্তি আসেনি। হ্যাঁ আমরা বিয়ে করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই যে আমরা এবার বিয়ে করব, তাতে আমার পারিবারিক পরিস্থিতিও ভালো থাকবে, বিয়ের পরে আমি চাকরি বাকরি করব, এই ভেবে আমরা বিয়ে করি। দিদি 2018 সালে আমার বিয়ে হয় জানুয়ারি মাসে। বিয়ের পর আমাকে চাকরি ছাড়িয়ে দেওয়া হয়। আমি বিয়ের আগে চাকরি একটা পেয়েছিলাম প্রাইভেটে, তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে তাহলে এখন কিছুদিন একটুখানি সামলে নিই, সংসারটা আমাকে দেখতে হবে, শিখতে হবে, শিখে টিকে আমি আবার চাকরিতে ঢুকবো। আমার সমস্ত বন্ধু বান্ধব সবার সাথে আমার যোগাযোগ বন্ধ করে দেয়, কারোর সাথে যোগাযোগ রাখতে দেয়নি। সেটা কি স্বামী না পরিবারের লোকজন? না, স্বামী। তো বিয়ের পরে আমি আস্তে আস্তে বুঝলাম যে আমি একটা ভুল জায়গায় এসে পড়েছি, আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কোথাও যেতে দেবে না, কারোর সাথে কথা বলতে দেবে না, কাজকর্ম তো দূরের কথা, মানে চাকরি তো দূরের কথা, বোনদের সাথেও মিশতে দেবে না। আমার বাপের বাড়ি আসাও বন্ধ হয়ে গেছিল। কথা বলতাম আমি সারাদিন একটা মানুষের সাথে, সেটা আমার মা। ছোটোখাটো কারণ নিয়ে অশান্তি, ঝগড়া, ঝামেলা লেগেই থাকতো, মানে কোনো কিছুতেই তার মন ভরতো না, যাই করি তার জন্য। শ্বশুর শাশুড়ি ছিলেন? শাশুড়ি ছিলেন, শ্বশুর ছিলেন না। এবং শাশুড়ি আমার স্বামীকে পুরো প্রথম থেকে শেষ অবধি সাপোর্ট করে গেছেন। শেষে মানে সব কিছুই আমি মানিয়ে নিয়ে ভেবেছিলাম যে না আমি থাকি, থেকে যাই, চেষ্টা করে দেখি, অ্যাডজাস্ট করে দেখি। অনেক রকমভাবে অ্যাডজাস্ট করার আমি চেষ্টা করেছিলাম, কারণ যেহেতু আমার ছোটোবেলা থেকে অনেকটা স্ট্রাগল করে আমি বড় হয়েছি, আর একটা সম্পর্ক ভাঙবো, আমি তো ছোট থেকে যাদের সাথে বড় হয়েছি তাদের সাথেই সম্পর্ক নেই, চেষ্টা করে দেখি বলে অনেক চেষ্টা করেছিলাম। তো শেষ অবধি আমি এই সম্পর্কটা ভাঙতে বাধ্য হলাম। দিদি আমার মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। শেষে আমাকে বললো তুমি মায়ের সাথেও যোগাযোগ রাখতে পারবে না, তুমি মায়ের কাছে যেতে পারবে না। তো সেই দিনকে আমি তখন সিদ্ধান্ত নিই যে না, আমি এখানে বিয়ে করে একটা ভুল সিদ্ধান্ত আমার নেওয়া হয়ে গেছে, আমি যদি এখানে জীবনটাকে কাটিয়ে দেওয়ার কথা ভাবি, আমি আরও বড় ভুল সিদ্ধান্ত নেব। সেইটা ভেবে আমি তখন দিদি চলে আসি ওই বাড়ি থেকে। সেই ক্ষেত্রে তখন দাঁড়িয়ে আমার মা আর মামা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে। দিদি এখানে আসার পর তখন আমার মনে হলো যে আমাকে আবার চাকরি শুরু করতে হবে, আমি তো এরমভাবে বসে থাকতে পারবো না। তো তখন আমি অনেকগুলো জায়গায় ইন্টারভিউ দিই, প্রাইভেট জায়গাতেই অনেকগুলো জায়গায় ইন্টারভিউ দিই। আমি এখন বর্তমানে একজন স্কুল শিক্ষিকা। এখন তো স্কুলে পড়া? হ্যাঁ দিদি, আমি এখন স্কুলে পড়াই একটা। আচ্ছা। তো সেখানে আমার অনেক ছোট ছোট বাচ্চারা আছে,
তাদেরকে নিয়েই আমার সকালটা তো পুরো কেটেই যায়। আমার ডিভোর্স হয়নি, আমি এখানে আসার পর সেটাই এখনো চলছে। কবে এটা শেষ হবে জানি না, এর থেকে কবে মুক্তি পাবো জানি না। তবে একটা জিনিসই মনে করি, এটা আমার যতই ব্যাড লাক হোক, আমি যখন থেকে বেরিয়ে এসে নতুন করে জীবনটাকে শুরু করতে পেরেছি, ওই জীবনটা নিয়ে এগিয়ে যেতে হবে এখন। ওই জীবনটা নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। তুমি যে বেরিয়ে এসছো এবং তুমি নতুন জীবন শুরু করেছো, দেখবে এরপরে যেটা হবে তোমার ভালোই হবে। ভালো থেকো স্নিগ্ধতা। Start. তাড়াতাড়ি ফাস্ট। স্নিগ্ধতা খেলাটা শেষ করেছে 58 সেকেন্ডস। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Dabur Red Paste, Savlon, Berger Easy Clean Fresh এবং Kia Set Aromatherapy. Cosmetic partner iTakes Dazzler. Jewelry partner HK Dotto Jewelers. Special partner Cucina Small Appliances এবং Darshan Super 3 আগরবাতি। অনামিকা, প্রতিটা মুহূর্ত জীবনের ভীষণ চ্যালেঞ্জিং। ছোট ফ্যামিলিতেই মানুষ হয়েছি। বাবার গার্মেন্টসের বিজনেস ছিল, 2 বোন 1 ভাই। পড়াশুনো স্কুলিং কমপ্লিট করে তারপরে গভর্নমেন্ট জিএনএম ট্রেনিং নিয়েছি। তারপরে পোস্টিং হয়ে যায় আমার পশ্চিম মেদিনীপুরের একটা প্রত্যন্ত জায়গায়, টিউবারকিউলোসিস ওয়ার্ডে, মানে যেটাকে আমরা যক্ষা বলি, সেই ওয়ার্ডে। যখন ওইখানে পোস্টিং হলো আমার, আমি দেখলাম যে মানুষ মানে কতটা অজ্ঞ। কোনো মানুষের কোনো ডিজিজ হয়েছে সেটা সে বুঝতেই পারে না। পেশেন্টরা যখন আমাদের কাছে আসতো, মানে যক্ষা যাদের হয়েছে তাদের বাড়ির লোকেরা তাদেরকে খুব সেপারেট করে দিত, আলাদা ঘরে রাখতো, ওদের সঙ্গে মানে ছোঁয়াচে বলে ওরকম একটা ওদের ধারণা ছিল। আর আমাদের ওখানে রিহ্যাবিলিটেশন সেন্টারও রয়েছে। এমন পেশেন্টরা ওখানে আসে যারা হচ্ছে বাড়ির লোকেরা দিয়ে যায় কিন্তু আর বাড়ি নিয়ে যায় না। ম্যাক্সিমাম 2 বছরের কোর্স থাকে, ট্রিটমেন্ট কোর্স শেষ হওয়ার পরে পেশেন্টের বাড়ির লোকেদের আর দেখা মেলে না, ওরা আসেই না। তখন সেই পেশেন্টদের নিয়ে কি করা হয় অনামিকা? তখন ওদের জন্য আমাদের হসপিটালে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে, ওদেরকে ওখানে ভোকেশনাল ট্রেনিং দিয়ে, বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে ওরা কাজ করে, খাওয়া দাওয়া করে। গভর্নমেন্ট ওটাই স্পন্সর করে। তো এখন তোমার কি মনে হয় অনামিকার সমাজ কি অনেক সচেতন হয়েছে এই রোগটা নিয়ে? গভর্নমেন্ট এটার জন্য প্রচুর মানে অনেক রকম মেডিসিন, আগে যেমন যাদের যক্ষা হতো তারা ম্যাক্সিমাম হচ্ছে ট্রিটমেন্ট নিতেই আসতো না, তারা জানতোই না কোথায় এই ট্রিটমেন্ট পাওয়া যায়। আস্তে আস্তে যখন প্রচার হচ্ছে, বিভিন্ন সেন্টারগুলো, হেলথ সেন্টার, বিভিন্ন রুরাল হসপিটাল, এগুলো থেকে এখন হচ্ছে ট্রিটমেন্ট দেওয়া হয়। তো পেশেন্ট এখন একটু সচেতন হয়েছে, আসে ট্রিটমেন্ট নেয় এবং বাড়ির লোকেরাও সচেতন হয়েছে। আগে যেমন রিহ্যাবিলিটেশন সেন্টারটা পুরো ভর্তি থাকতো, এখন খুব অল্প মানুষ থাকে। আচ্ছা, তো এটা অ্যাচিভমেন্ট আমাদের, ভালো অ্যাচিভমেন্ট। তার মানে বাড়িতে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ বাড়িতে নিয়ে যাওয়া হয়, তাদেরকে নর্মাল লাইফ তারা লিড করতে পারে, আগে যেটা পারতো না। আসলে কি ছোঁয়াচে মানুষের যেটা এই আসলে মেডিসিন যদি স্টার্ট হয়ে যায় তাহলে কোনোভাবেই রোগটা ছড়ায় না, সেইটা মানুষটা সবাই জানে না এই ব্যাপারটা। তোমাদের এই সেন্টার কি শুধু যক্ষা রোগ নিয়ে? হ্যাঁ, শুধু যক্ষা রোগ নিয়েই আমাদের হসপিটাল, এইভাবে চলেছে। তারপরে 2017-তে আমার বিয়ে হয়। বিয়ের পরে 1 বছর পরে আমার ভাই 19 বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে যায়। তো তখন সেই সিচুয়েশানটা খুব বাজে ছিল, বাবা মা খুব ভেঙে পড়েছিল। সেই সিচুয়েশানে মানে তাদের সেই কোপ আপ করা, সেই জায়গাগুলো আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। তার সাথে সাথে তোমার কাজ, বাবা মাকে দেখা, মানে অফিস সামলানো, সব কিছু মানে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে। তো কত বছর হয়ে গেল? আমার 6 বছর হয়ে গেল। আচ্ছা। আর তারপরে এখন রিসেন্টলি আমি কমিউনিটি হেলথ অফিসারের একটা ট্রেনিং নিয়েছি প্রমোশনের জন্য। আচ্ছা। সেই কাজটা আবার একটু আলাদা। প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে এই যে আমাদের নন কমিউনিকেবল ডিজিজগুলো যে রয়েছে, যেমন হচ্ছে ক্যান্সার, ডায়াবেটিস, বিভিন্ন রকম কার্ডিওভাস্কুলার ডিজিজ, এইগুলো নিয়েই স্ক্রিনিং করা, বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেওয়া, তাদেরকে হেলথ এডুকেশন দেওয়া। ভালো লাগলো অনামিকা তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। ভালো কাজ করছো এবং আশা করি আজকে তোমার এই কথার মাধ্যমে পৃথিবীর প্রান্তে মানুষরা এই রোগ সম্পর্কে জানবে এবং সেভাবে নিজেদের প্রস্তুত করবে। Stop.
3 সেকেন্ডসে। জ্যোতিকা, জীবনের প্রতিকূলতাকে জয় করে তুমি আজকে এখানে এসে পৌঁছেছো। আমার 3 ভাই বোন, বাবা স্কুলের শিক্ষকতা করতেন, সেই সঙ্গে 2টো এস্টাবলিশ বিজনেস ছিল। সেই জন্য আমরা কোনোদিন কষ্ট পাইনি, কোনো কাজও করতে হয়নি। পড়াশোনায় ভালো ছিলাম, ভালো রেজাল্ট করি, মাধ্যমিকে স্টার, এইচএসে ফার্স্ট ডিভিশন, এবং এরপরেই আমি 52 র্যাঙ্ক করে আমি যোধপুর ওমেন পলিটেকনিকে ভর্তি হই। কিন্তু ওখানে এত র্যাগিং চলে, 6 মাস পরেই আমি ছেড়ে যেতে বাধ্য হই। তখন আমি প্রচণ্ড ভেঙে পড়ি, কী করব এই অবস্থায়। তখন আমি গ্র্যাজুয়েশানে ভর্তি হলাম, দিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলাম। সেই সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করলাম পিটিটিআই ট্রেনিংয়ের, ওটা চান্স পেলাম, ওটা কমপ্লিট করলাম। এরপরেই যাই বিএডে। ওখানে ওই সময় এক সিনিয়র দাদা কাছে আমি হেল্প নিতে যাই, এবং ওই সিনিয়র দাদার সাথে আমার আলাপ হয়। পরে কখন অজান্তে ওর সাথে আমার আমি ভালোবেসে ফেলি ওকে, বুঝতেই পারিনি। পরে আমি ডিসিশান নিই ওকেই বিয়ে করব। বাড়ির কারো মত নেই, কিন্তু এই অবস্থায় মাকে আমি দেখাতে নিয়ে আসি, মার কিন্তু ওকে পছন্দ হয়। সেই জন্য মাই বাবাকে রাজি করিয়ে আমাদের সোশ্যাল ম্যারেজ হয়। কিন্তু শ্বশুর বাড়িতেও সেরকম খুব একটা মেনে নেয়নি, দুজনেই তো বেকার, কেউ চাকরি পায়নি, কোনো ইনকাম নেই, শূন্য। সেই অবস্থায় বিয়ে করি। তখন আমাদের শ্বশুরমশাই কিছু ইকোনমিক হেল্প করতেন, এবং এই অবস্থায় হঠাৎই ঠিক 6 মাসের মধ্যে আমার হাজব্যান্ডের বাম পাটা প্যারালাইজড হয়ে যায়। তখন আমার মাথায় বাজ পড়লো, কি করব, কোনো পয়সা নেই, ইনকাম নেই যেটার দ্বারা আমি ওকে দেখাতে পারবো। আমি টিউশন শুরু করলাম। মায়ের দেওয়া কিছু লুকিয়ে মা আমাকে টাকা দিয়েছিল, ওই টাকাটা আমি অত কষ্টের মধ্যে জমা করে রেখেছিলাম, সেটাই আমার হাজব্যান্ডের এই অসুস্থতার সময় আমি খরচ করি। সামান্য টিউশন আর ওই টাকা দিয়ে ওর চিকিৎসা চললো, লড়াই চলছে। ঠিক ওর অসুস্থতার 1 বছরের মধ্যেই আমি সরকারি চাকরি পাই। ওই পরীক্ষাটা কিন্তু দিয়ে রেখেছিলাম আমার বিয়ের সময়। যে সরকারি আমি স্কুল শিক্ষিকা, এখন স্কুলে জয়েন করি। নিজে কী করতাম, হাঁটাহাঁটি করতাম, বাসে চড়তাম না, প্রায় 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার, 3 কিলোমিটার হেঁটে যাতায়াত করেছি। ওই টাকাটাও জমা করে আমি ওর পেছনে খরচ করতাম, এবং ও সুস্থ হয়ে উঠলো। পরে অনেকটাই সুস্থ। তারপরে এসএসসিতে চান্স পেয়েও আমাদের শান্তি নেই। ও পোস্টিং হলো পুরুলিয়ার একদম ঝাড়খণ্ড বর্ডার, একদম শেষ প্রান্ত। এবার আমি করি তমলুকে জব, স্কুলে চাকরি, আর ও করে পুরুলিয়াতে। মাসে একবার দেখা হয়। সেই অবস্থায় চললো কয়েক বছর। সেই সময় আমাদের ডাক্তারি ট্রিটমেন্টও চলছে, অনেক বছর হয়ে গেছে, আমার বেবি আসছে না, ট্রিটমেন্ট চলছে। তো সেই সময় আমি ট্রান্সফার হয়ে চলে গেলাম শ্বশুরবাড়ি। ওখানে যাওয়ার পর শুরু হলো আরও মানসিক যন্ত্রণা। আমি যেহেতু বাপের বাড়িতে খুব সচ্ছলভাবেই মানুষ হয়েছি, কাজবাজ কিছুই জানতাম না, কিভাবে করতে হয়, সব কিছু রান্নাবান্নাও কিছু করতে পারতাম না। সেই জন্য সবাই শাশুড়ি মা, আমার যা, কেউই ভালো চোখে দেখতো না। ওই স্কুলে যেতে হবে, তো তার মধ্যে খুব কম সময়ের মধ্যে আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। প্রায় দিনই আমি সব একেবারে বাজে রান্না করতাম, আমি নিজেও খেতে পারতাম না। এটা খুবই খারাপ লাগে। ফার্স্ট টাইম আমি খেয়েই বেরিয়ে যাব, এবার নিজে খেতে গিয়ে বুঝতাম কিন্তু খুব বাজে হতো, অস্বীকার করছি না। কিন্তু ওইটা আমাকে ভালো করে ধরে না শিখিয়ে আমাকে উল্টো পাল্টা কথা বলা হতো, যেটা আমার কাছে খুব কষ্টের কথাটা বেশি শেয়ারও করতে পারতাম না। আমার হাজব্যান্ড যেহেতু দূরে থাকতো। কিছুদিন পরে আমি এইচটি প্রধান শিক্ষিকার জন্য প্রেয়ার করি, এবং ওটা আমি চান্সও পেয়ে যাই। ওটা হিসাবে আমি জয়েন করলাম যখন, ঠিক তার 12 দিনের মাথায় আমার হাজব্যান্ড ট্রান্সফার হয়ে বাড়ি চলে এলো। আমাদের খুব ভালোভাবে কাটলো দিনগুলো, সব খুব ভালো চলছে, খুব আনন্দ অবশ্যই, কিন্তু তার মধ্যেও একটা বিরাট দুঃখ থেকে গেছে আমাদের জীবনে। প্রত্যেক দম্পতি কি চায়, বাবা মা ডাকবে, একটা সন্তান ঘোরাফেরা করবে বাড়ির মধ্যে, কিন্তু আমার ভাগ্যে সেটা জুটেনি। ডাক্তার দেখিয়েছি অনেকবার, আমার সার্জারি হয়েছে, আইভিএফ করিয়েছি, আইইউআই করেছি, কোনো তাতেই সাকসেস হয়নি। অনেক ডাক্তার ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এখন অ্যাডাপের জন্য প্রেয়ার করেছি, কখন যদি কিছু পাই এই আশায়। অনেক কষ্ট করে আজকে এই জায়গাটা এসে পৌঁছেছো, আর সন্তানকে নিয়ে ভাববে না একদম। স্কুলের সন্তানরাই তোমার সন্তান, এবং তুমি অ্যাডাপ্ট করবে বাচ্চাকে, সেটা সবথেকে বড় ভালো কথা। ঠাকুরের কত আশীর্বাদ থাকবে তোমার উপর। তোমার একজন সন্তান হবে না, তোমার অনেক সন্তান। থ্যাংক ইউ দিদি। সবাইকে নিয়ে খুব আনন্দে থাকবে যে আমার নিজের নেই তো কি হয়েছে, আমি এত বাচ্চার মা। নিশ্চয়ই, ঠিক আছে, ভালো থেকো। অনেক ধন্যবাদ দিদি।
43 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে জ্যোতিকা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে নিবেদিতা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে অনামিকা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে স্নিগ্ধতা 5 পয়েন্টস। জ্যোতিকার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। নিবেদিতার পছন্দ টোস্টার, অনামিকার পছন্দ কিচেন ক্যাবিনেট, স্নিগ্ধতার পছন্দ বেথু চেয়ারের সেট। এই রাউন্ডে হাই স্কোরার জ্যোতিকা 20 পয়েন্ট। সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার অয়েল জ্যোতিকার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 5 কেজি মিনি কেক চা। এই বর্ষায় ভিজে ভিজে বাড়ি ফেরার পরে শুধু স্নান করলেই হবে না, সাবান দিয়ে ভালো করে ঘষে নিজেকে পরিষ্কার করতে হবে। স্যাভলন গ্লিসারিন সাবান আপনাকে দেবে অতিরিক্ত সুরক্ষিত ত্বক। স্যাভলন সাবান দিয়ে শুধু স্নান নয়, পাবেন সুস্থ স্নান। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট দুর্নিবার। থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম। ফার্স্ট গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। জ্যোতিকা, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি। ওকে 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। কত একটা গান হয়ে যাক। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे, उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। পৃথিবীর ছবি এসছে, এমন একটি গান শোনাতে হবে যেটার মধ্যে পৃথিবী বা পৃথিবীর সমার্থক শব্দ হয়, গান শোনাতে হবে। বলো স্নিগ্ধতা। পৃথিবী আমারে চায়, আগে রেখো না বেঁধে আমার। ব্যাস, থাক, সুরটা অন্য হয়ে যাচ্ছে। 5 পয়েন্টস। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দুর্নিবার একটা গানের অন্তরা শোনাবে, মুখরাটা শোনাতে হবে। रात नशीली मस्त समा है, आज नशे में सारा जहां है, रात नशीली मस्त समा है, आज नशे में सारा जहां है, आए शराबी मौसम बहकाए। মুখরাটা কি গানের? বলো নিবেদিতা। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना। ভেরি নাইস। 5 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। দুটো ছবি এসছে, এই দুটো ছবি দেখে কোন গানের কথা মনে পড়ে? বলো স্নিগ্ধতা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। পারফেক্ট। স্নিগ্ধতা 5 পয়েন্ট। সঙ্গে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে তোমার জন্য শাড়ি আছে। স্নিগ্ধতার জন্য বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে সুন্দর শাড়ি।
সঠিক উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচ.কে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूंगा तुमको मैं चुरा लूंगा तुमसे दिल में छुपा लूंगा ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूंगा तुमको मैं चुरा लूंगा तुमसे दिल में छुपा लूंगा গানে কোন শব্দ দিয়ে হৃদয় বোঝানো হয়েছে? ऐसे न বলো मुझे तुम নিবেদিতা। দিল একদম দিল মে ছুপা तुमको 5 मैं चुरा পয়েন্টস लूंगा সঙ্গে এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে দুজন, নিবেদিতা এবং স্নিগ্ধা, দুজনেই 10 পয়েন্টস। मैं चुरा लूंगा तुमसे দুজনের জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে এই সুন্দর ইলেকট্রিক কেটল। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, ডাবর রেড পেস্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর হেডফোন রাউন্ড। কিন্তু যে শব্দগুলো তোমাদের পড়ে শোনানো হবে সেটা তোমাদের পরিবারের লোকজন হবে। তোমাদের চয়েস, তোমরা কাকে ডাকতে চাও? প্রথমে খেলা শুরু করবে নিবেদিতা। নিবেদিতা, কাকে ডাকবে বলো? আমার প্রিয় বান্ধবী, পথে এগিয়ে চলার যে সবসময় সঙ্গী, দীপান্বিতা লাহা। বন্ধুকে কি বলতে চাও? दोस्ती हम नहीं तोड़ेंगे স্টার্ট। অটো অটো অসুখ অটো আশুক অটো ঘুগনি তুলি ঘুগনি দুদিন কামরাঙা কামরাঙা মাখন পাগল মাখন মাখন তবলা সফেদা তবলা তবলা তাড়াতাড়ি বল। যে তিনটে পারোনি এবার শোনো। 1 নম্বর অটো অটো 2 নম্বর ঘুগনি ঘুগনি আর 5 নম্বর তবলা। দুটো পেরেছো, 4 পয়েন্ট। কে আসছে অনামিকা? আমার বোন সঙ্গীতা মাইতি। সঙ্গীতা। দিদি নাম্বার 1 দেখতে দেখতে দুই বোনে কি করো? লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স। স্টার্ট। উল্টো উল্টো ওষুধ উল্টো ওজন ওজন আলু আগুন আলু আলো আলো আলু লু লু আলু 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 পালিশ বালিশ পা 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 পালিশ পালিশ শক্ত শক্ত সংযোগ শক্ত সহযোগ ঢাকা ডানা ডানা ঢাকা যে তিনটে পারোনি শুনে নাও। উল্টো শক্ত ঢাকা। দুটো পেরেছো, 4 পয়েন্ট। তোমার বাড়ি থেকে কে আসছেন সিধুদা? আমার মা আসছে। মাকে কি বলতে চাও এই মঞ্চে? মা দেখা দে 9 টাকা দে। স্টার্ট মাসিমা। চাটাই টাকা টাকা চাটাই চাতাল চাটাই চাটাই ছানা উচ্ছে 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 মাগুর আগু মাগু মাদুর মাদু শ্যাওলা 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 টাকায় স্বপ্ন দেখা ইঁদুর লিচু কিস্তি ঘরে আনু ইঁদুর 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 হারের টাকায়
দেখা তুই যেটা পারোনি সেটা হচ্ছে চাটাই। 4টে পেরেছো, 8 পয়েন্ট। কে আসছেন জ্যোতিকা? আমার হাজবেন্ড। বরকে কি বলতে চাও? যতই ঘড়ি ওরা লাটাই তো আমার হাতে। স্টার্ট। ময়দা, ময়দা লগ্ন, শক্ত। লগ্ন, লগ্ন, নেক্সট নেক্সট। লগ্ন, পটল, মোটর পটল, মোটর। ব্যাঙ্গাচি, ব্যাঙ্গাচি, ম্যাগাজিন ব্যাঙ্গাচি, ম্যাগাচি ব্যাগাচি ব্যাগাচি। টাটকা, চাটা টাটকা, লাটা টাটকা, নাস্তা লগ্ন, টগর লগ্ন, রক্ত পটল, মোটর। যে 3টে পারোনি শুনে নাও। লগ্ন, পটল, টাটকা। 2টো পেরেছো, 4 পয়েন্ট। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে স্নিগ্ধতা, 8 পয়েন্ট। স্নিগ্ধতার পছন্দ সানরাইজের তরফ থেকে রান্নার মশলা এবং সরষের তেল। সেকেন্ড পজিশনে আছে 3 জন, নিবেদিতা, অনামিকা এবং জ্যোতিকা। 3 জনেই 4 পয়েন্টস। আমিও ওকে। নিবেদিতার পছন্দ খুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় খুকুমণি সিঁদুর ও আলতা ব্যবহার করুন। আমার কন্টেন্ট। ওকে। অনামিকার পছন্দ সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সার্ভিং বোলের সেট। জ্যোতিকার জন্য রয়েছে ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। এই রাউন্ডে হাই স্কোরার স্নিগ্ধতা। স্নিগ্ধতা, তোমার সামনে সুযোগ আছে ডাবর রেড পেস্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার জিতে নেওয়ার। তোমার জন্য একটা খেলা আসছে। এখানে একটা বড় দাঁত রয়েছে এবং এই দাঁতের উপরে 7খানা ডেন্টাল প্রবলেমস এর নাম লেখা আছে। তোমাকে এই ডাবর রেড পেস্ট কাপড় দিয়ে প্রত্যেকটা ডেন্টাল প্রবলেম 1 মিনিটের মধ্যে তুমি যদি মুছে দিতে পারো, পেয়ে যাবে ডাবর রেড পেস্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। স্টার্ট। একদম ঘষে ঘষে পুরো পরিষ্কার করে দাও। জোরে জোরে জোরে, তাড়াতাড়ি করে, জোরে জোরে। ওকে। যেভাবে তুমি দাঁতের সব প্রবলেমগুলোকে মুছে দিলে, ঠিক সেইভাবেই ডাবর রেড পেস্ট এই 7খানা ডেন্টাল প্রবলেমকে দূর করে। এটা ক্লিনিক্যালি প্রুভেন। স্নিগ্ধতার জন্য ডাবর রেড পেস্টের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, স্যাভলন প্রেজেন্টস বুদ্ধিতে পাইতুমা। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং স্যালাড কাটার। গাজর, ময়না, করলা, একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাবে। এবার বলো স্নিগ্ধতা। গামলা। বোঝাও। গাজরের গা, ময়নার ম, করলার লা। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং স্যালাড কাটার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। তোমার পিসি, তার জামাইবাবু, তার শালিকা তোমার কে? এবার বলো নিবেদিতা। আমার মা। বোঝাও। আমার পিসি, তার জামাইবাবু হচ্ছে মানে আমার বাবা, তার শালিকা। তোমার পিসির জামাইবাবু তোমার বাবা? না, উত্তরটা আমার পিসি। পিসির জামাইবাবু হচ্ছে আরেকজন পিসে মশাই, তার শালিকা আবার ঘুরিয়ে তোমার পিসি হয়। -10 নিবেদিতা। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। প্রথম অক্ষর বাদ দিলে জল পড়া যখন পান
সোনা দানা কিংবা নোট হইতে আপনি সাবধান, কি বিষয়ে ধাঁধা? এবার বলো অনামিকা। নকল। বুঝিয়ে দাও। প্রথম অক্ষর বাদ দিলে নকলের ন বাদ দিলে কল, জল পড়া। আর সোনাদানা কিংবা নোট, নকল নোট বা সোনাদানা হইতে সাবধান। রাইট আনসার, 20 পয়েন্ট। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, জিনিস দেখে কেনা চাই, হস্তাক্ষর শেষে পাই। ওপর নিচের ক্লু, সংখ্যা দিয়ে শুরু দিন, শব্দ আপনি চিনে নিন। এবার বলো ওপর নিচ, সাত সকাল, পাশাপাশি টেকসই। জিনিস দেখে কেনা চাই, আমরা দেখি না টেকসই কিনা, বলি তো একটা কথাই আছে, শেষে সই তো আছেই। সংখ্যা দিয়ে শুরু 7, আর ভোরবেলা আমরা বলি 7 সকাল। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার। 30 পয়েন্টসের আনসার শেষ প্রশ্ন, ভুল করলে -20। শেষ প্রশ্ন যাওয়ার আগে স্কোর, নিবেদিতা স্কোর 19, অনামিকা 34, স্নিগ্ধতা 43, জ্যোতিকা 29। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। বয়শূন্যরাও মধ্যাহ্ন দেওয়া আছে। যে উত্তর দেবে সে আজকের উইনার। এবার বলো অনামিকা। লঙ্কার রাজা রাবণ। 30 পয়েন্ট, সঙ্গে এয়ার কুলার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 অনামিকা মাইতি উইথ 64 পয়েন্টস। তোমার এটা মেমেন্টো, স্নিগ্ধতা, এটা নিবেদিতার, জ্যোতিকার, উইনারের ট্রফি অনামিকার। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চা আসলের তরফ থেকে গিফট, স্যাভলনের তরফ থেকে পুরো বছরের জন্য গিফট, মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক, মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট, সানরাইজের তরফ থেকে গিফট, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই। আশা করি আমাদের এই পর্ব আপনাদের সকলে ভালো লেগেছে। আগামীকাল দেখা হবে, সবাই ভালো থাকুন।